আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনার বিষয় আইনজীবীদের বাজেট ভাবনা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আজকে আমরা আলোচনার জন্য বাজেটের বিষয় আলোচনার জন্য এক হয়েছি। এই বিষয়ে আমি শুরুতেই যে কথাটি বলতে চাই আইনজীবী হিসাবে, বাজেট শুধু সরকারের আয় ব্যয়ের হিসাব নয়, বরং আমি মনে করি বাজেট হচ্ছে একটি রাষ্ট্রের নীতি, অগ্রাধিকার, ন্যায়বোধ এবং জনগণের প্রতি একটি দায়বদ্ধতার প্রকাশ। কর আমার দৃষ্টিতে কর আদায় হবে, কিন্তু করের নামে জনগণের উপর জুলুম হবে না, এটা নিশ্চিত করতে হবে। রাজস্ব বাড়বে, কিন্তু মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত করে তা যেন সেই রাজস্ব আদায় না হয়। কর ফাঁকি বন্ধ করতে হবে, কিন্তু সৎ করদাতা এবং সাধারণ মানুষকে হয়রানি করে তার হয়রানি যাতে না হয় সেটা নিশ্চিত করতে হবে। আমি সংক্ষেপে, আমাকে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে বলা হয়েছে, আমি অতি সংক্ষেপে তিনটি বিষয়ের উপর আলোকপাত করতে চাই। প্রথমেই আমি বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ভ্যাট ব্যবস্থার বিষয়ে বলতে চাই। আমাদের বাংলাদেশে ভ্যাটের হার 15%, কিন্তু বাস্তবে এই ভ্যাটের 15% ভার কারা বহন করে? এই ভ্যাটের 15% ভার বহন করে সাধারণ ভোক্তা হিসেবে আমরাই। আমাদের দিনমজুর, নিম্ন মধ্যবিত্ত, ক্ষুদ্র ব্যবসায়ী সকলেই এবং বাসার গৃহিণী, এনারা সকলেই হয়তো প্রত্যক্ষভাবে আয়কর দেন না, কিন্তু বাজার থেকে যখন একটি সাবান বা একটি নিত্য প্রয়োজনীয় পণ্য কিনেন, তখন আমার, আপনার এবং তাদের পকেট থেকেই এই ভ্যাটের ভার বহন করতে হয়। তাই আমার প্রথম প্রস্তাব হচ্ছে ভ্যাট ব্যবস্থাকে আরো মানবিক, বাস্তবমুখী ও ন্যায়ভিত্তিক করতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন শিশু খাদ্য, ঔষধ এবং কৃষি উপকরণের উপর যেমন ভ্যাট বা করের হার কমানো প্রয়োজন, ঠিক একইভাবে বিলাসবহুল পণ্য, অপ্রয়োজনীয় ভোগ্যপণ্য এবং উচ্চ আয়ের মানুষের ভোগের ক্ষেত্রে যুক্তিসম্মতভাবে ভ্যাট কিংবা কর হার বাড়ানো প্রয়োজন বলে আমি মনে করি। দ্বিতীয়ত, ভ্যাট ব্যবস্থায় আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখা যায় 15%, 10%, 7.5% নানা হারের কর হার প্রয়োগ আছে। কিন্তু এই ক্ষেত্রে যেমন একদিকে কর বা রাজস্ব আহরণের জটিলতা তৈরি হয়, অন্যদিকে জটিলতা তৈরি হচ্ছে, অন্যদিকে ভ্যাটের এক এক সেবার ব্যাখ্যার জন্য রাজস্ব আহরণের একটা বিশাল ঘাটতি আমরা পরিলক্ষিত হই এবং অসৎ ব্যবসায়ীরা কর ফাঁকির একটি বিশাল সুযোগ পেয়ে যায়। তাই আমার প্রস্তাব হচ্ছে ভ্যাট ব্যবস্থাকে আধুনিক করতে হলে শুধু কর হার বাড়ানো নয়, বরং যৌক্তিকভাবে কর ভিত্তি বাড়ানো, নিয়ম সহজ করা, রেয়াত ভিত্তিক ভ্যাট ব্যবস্থা বা ইনপুট ব্যবস্থাকে এবং ডিজিটাল ভ্যাট ব্যবস্থার মাধ্যমে একটি যৌক্তিক ভ্যাট ব্যবস্থায় বাংলাদেশের যে রাজস্বের মাধ্যমে সরকারের যে মূল রাজস্ব আহরণ ভ্যাট ব্যবস্থা, তার মাধ্যমে সঠিক ভ্যাট আহরণ নিশ্চিত করা হোক, এটা আমার প্রস্তাব। আমার তৃতীয় প্রস্তাব হচ্ছে বাজেট ভাবনা আমাদের একটি বড় সমস্যা হচ্ছে রাজস্ব ঘাটতি হলে আমরা সহজ পথ হিসেবে কর হার বাড়ানোকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা প্রকৃত অর্থে কর দেওয়ার সক্ষমতা রাখে তাদের থেকে কি প্রকৃত কর বা রাজস্ব আহরণ করা হচ্ছে? আমরা দেখতে পারি যারা সম্পদের পাহাড় গড়ে, বিলাসবহুল গাড়ি ব্যবহার করে, বহুতল বাড়ি করে, বিদেশের সম্পদ নেয়, তাদের আয় ও সম্পদের সঙ্গে প্রদত্ত করের মিল আছে কি? আমরা 2024 সর্বশেষ আমি বলতে চাই 2024 সালে আমরা তথাকথিত মতিউর রহমান বা ছাগল কাণ্ড দেখেছি। যারা কর ব্যবস্থার সাথে জড়িত আছে তাদের স্বচ্ছতা, কর আহরণের সাথে জড়িত প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আমরা দেখেছি কিভাবে এখনো দেখা যায় কর প্রশাসনের সঠিক স্বচ্ছতা নেই। কর প্রশাসনের যদি সঠিক স্বচ্ছতা নিশ্চিত হয়, তাহলে জনগণ যদি দেখে যে তাদের প্রদত্ত কর বিলাসিতায়, তাদের প্রদত্ত কর যথাযথভাবে রাষ্ট্র গঠনে ব্যবহার করা হচ্ছে, জনগণের মধ্যে রাজস্ব দেওয়ার, কর দেওয়ার একটা সংস্কৃতি তৈরি হবে। তাই আমার উদাত্ত আহ্বান আজকের এই আইনজীবীদের ভ্যাট ভাবনায় আমাদের রাজস্ব আহরণের যে খাতগুলো এবং রাজস্ব ঘাটতির খাতগুলো নিশ্চিত আলোকপাত করে এই বিষয়ে আমাদের সঠিক কর ব্যবস্থার জন্য দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।